হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল স্টাডি ইন বেঙ্গলি। আরআরবি এনটিপিসি 2025-এর জন্য আমরা যে লাস্ট মিনিট সাজেশনের জিকে জিএসের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনের সিরিজটা কমপ্লিট করছিলাম, আজকে তার আরও একটা ক্লাস নিয়ে আমরা হাজির হয়েছি। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক। দেখো আজকের প্রথম প্রশ্ন কি বলছে, একটি ঘোষিত জৈব সংরক্ষণ কেন্দ্র বা বায়োস্ফিয়ার রিজার্ভ নয় কোনটি? এই যে নিম্নলিখিত চারটে অপশনের মধ্যে থেকে কোনটা কোনো রকম বায়োস্ফিয়ার রিজার্ভ নয়? ঠিক আছে, তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে নাল্লামালাই। ঠিক আছে, এই যে নাল্লামালাই আছে এটা কিন্তু কোনো রকম বায়োস্ফিয়ার রিজার্ভ নয়। এছাড়া কিন্তু এই যে অগস্ত্যমালাই, এই যে পাঁচমারি আর নীলগিরি, এগুলো সবই কিন্তু বায়োস্ফিয়ার রিজার্ভের মধ্যে পড়ে। ঠিক আছে, বায়োস্ফিয়ার রিজার্ভের মধ্যে পড়ে। এর মধ্যে থেকে মনে রাখবে যে নীলগিরি এটা কিন্তু ভারতের ফার্স্ট বায়োস্ফিয়ার। ঠিক আছে, ফার্স্ট বায়োস্ফিয়ার কিন্তু হয়ে যাচ্ছে নীলগিরি। ঠিক আছে, নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে, আজকের 2 নম্বর কোশ্চেন, যে একাদশতম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় এর কারিগরদের সহায়তা দিয়েছিলেন মার্কেটিং সাপোর্ট অ্যান্ড সার্ভিস স্কিম, যা বাজার সহায়তা ও পরিষেবা যোজনা। ঠিক আছে, মানে কোন জিনিসটা এর ভেতর থেকে যে একাদশতম যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা হয়েছিল তার মধ্যে সবথেকে বেশি জোর দেওয়া হয়েছিল? হস্তশিল্প, রত্ন ও অলংকার, চামড়ার দ্রব্য, নাকি হস্ত ও তাঁতশিল্প? তো মনে রাখবে একাদশতম যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা হয়েছিল সেখানে কিন্তু মার্কেটিং সাপোর্ট অ্যান্ড সার্ভিস স্কিমের মধ্যে সবথেকে বেশি জোর দেওয়া হয়েছিল হ্যান্ডিক্রাফটের মধ্যে, অর্থাৎ হস্তশিল্পের মধ্যে। হস্তশিল্প বা যেটাকে আমরা হ্যান্ডিক্রাফট বলে থাকি, ঠিক আছে, হ্যান্ডিক্রাফট বলে থাকি হস্তশিল্পকে, তার উপরে কিন্তু সবথেকে বেশি জোর দেওয়া হয়েছিল মার্কেটিং সাপোর্ট অ্যান্ড সার্ভিস স্কিমের পক্ষ থেকে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে, আজকে 3 নম্বর কোশ্চেন, কোন ভারতীয় সংস্থা এমন কৃত্রিম পাতা তৈরি করেছে যা সূর্যালোক থেকে জ্বালানি তৈরি করতে পারে? মানে কোন ভারতীয় সংস্থা নিম্নলিখিত এমন এক ধরনের পাতা তৈরি করেছে, কৃত্রিম পাতা, আর্টিফিশিয়াল লিভস তৈরি করেছে, যা কিন্তু সূর্যলোক থেকে জ্বালানি তৈরি করতে পারে, অর্থাৎ সূর্যলোক থেকে কিন্তু ফটোসিনথেসিস করতে পারে আলোর মাধ্যমে। তো সঠিক অ্যান্সার কী হবে? দেখো ব্যাক টু ব্যাক চারটে অপশন রয়েছে, ডিআরডিও রয়েছে, আইআইটি মুম্বাই রয়েছে, সিএসআইআর রয়েছে, আর কিন্তু বিটস বিটস পিলানি আছে। তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে সিএসআইআর। ঠিক আছে, সিএসআইআর এটা কিন্তু একটা ইন্ডিয়ান সংস্থা। ঠিক আছে, ইন্ডিয়ান কিন্তু একটা সায়েন্টিফিক সংস্থা, যেটা কিন্তু এমন এক ধরনের কৃত্রিম পাতা তৈরি করেছে যা কিন্তু সূর্যলোক থেকে ফটোসিনথেসিস করতে পারে। ঠিক আছে, এটার ফুল ফর্ম কি? সিএসআইআর এর ফুল ফর্ম কি? সিএসআইআর এর ফুল ফর্ম হচ্ছে কাউন্সিল ফর সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ। ঠিক আছে, তো সিএসআইআর এটার যে হেডকোয়ার্টার সেটা কোথায় আছে? সিএসআইআর এর হেডকোয়ার্টার কিন্তু আছে দিল্লিতে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে, আজকে 4 নম্বর কোশ্চেন, সব গ্রামে জল সরবরাহ নিশ্চিত করার জন্য 2002 সালে চালু হয়েছিল ড্যাশ। ঠিক আছে, 2002 সালে ড্যাশ চালু হয়, এখানে একটা ড্যাশ মিসিং আছে। দেখো 2002 সালে চালু হয়েছিল, এটা কিন্তু তাহলে তখনকার সময় কারেন্ট অ্যাফেয়ার্স আমরা বলতে পারি না, এটা কিন্তু স্ট্যাটিকের মধ্যে পড়ে যাচ্ছে। ঠিক আছে, এটা কিন্তু স্ট্যাটিক জিকের মধ্যে পড়ে যাচ্ছে। দেখো 2002 সালে সব ঘরে, অর্থাৎ প্রত্যেক বাড়ি বাড়ি জল সরবরাহের জন্য কোন স্কিম চালু হয়েছিল? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে সজল ধারা যোজনা। দেখো এই যে যোজনাগুলো আছে, এই যোজনাগুলো কিন্তু তোমাদেরকে মুখস্থ করতে হবে। ঠিক আছে, কারণ এই যোজনা রিলেটেড কিন্তু প্রচুর কোশ্চেন পরীক্ষাতে তোমরা দেখতে পাবে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে, আজকের 5 নম্বর কোশ্চেন, যে কোন সংস্থা ব্লু ডট হাবস তৈরি করেছে সারা ইউরোপ জুড়ে সকল যাযাবর এবং বাস্তুহারা পরিবার এবং তাদের সন্তানদের সুরক্ষা বৃদ্ধির জন্য? এক কথায় কোন দুটি সংস্থা মিলে ব্লু ডট হাবস তৈরি করেছে? তো দেখো ব্যাক টু ব্যাক চারটে অপশান আছে, ইউএনডিপি আর ইউনিসেফ আছে, ইউএনডিপি আর ইউএনএইচসিআর আছে, ইউনিসেফ আর ইউএনএইচসিআর আছে, আর হু আর ইউএনডিপি আছে। তো আমাদের সঠিক অ্যান্সার কী হবে? মনে রাখবে আমাদের সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে ইউএনডিপি আর কিন্তু ইউএনএইচসিআর। এখানে ইউএনডিপি মানে কি? ইউএনডিপি মানে কিন্তু হয়ে যাচ্ছে ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম, আর ইউএনএইচসিআর মানে কি? ইউনাইটেড নেশন হিউম্যান ইউনাইটেড নেশন হিউম্যান কালচারাল রাইটস। ঠিক আছে, তো এই যে দুটো সংস্থা আছে, এই দুটো সংস্থা মিলে কিন্তু যে ব্লু ডট, ঠিক আছে, যে ব্লু ডট হাব আছে, সেই ব্লু ডট হাব কিন্তু তৈরি করেছে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে, আজকে 6 নম্বর কোশ্চেন, যে দশকুমার চরিত বা দশকুমারের গল্প বা টেল অফ 10 প্রিন্সেস কার রচনা? বুদ্ধ স্বামীর রচনা, দণ্ডিনের রচনা, তারপরে কি বলেছে রস বিহারী দিবেশী
দ্বিবেদীর রচনা নাকি ভর্তৃহরির রচনা? তো সঠিক অ্যান্সার কী হবে? দেখো, টেল অফ 10 প্রিন্সেস বা 10 কুমার চরিত, আমরা কিন্তু এটা জানি সকলেই। 10 কুমার চরিত কার লেখা? এটা কিন্তু দণ্ডির লেখা, ঠিক আছে। 10 কুমার চরিতম এটা কিন্তু দণ্ডির রচিত একটা গ্রন্থ। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে? আজকে 7 নাম্বার কোশ্চেন, যে ফোরটান হলো একটি কি? ফোরটান কি? ঠিক আছে, ফোরটান হলো একটি কি? তো দেখো কি বলেছে, প্রথম হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, কম্পিউটারের পঞ্চম প্রজন্ম বা 5th জেনারেশনের ভাষা, পৃথিবীর প্রথম বৈদ্যুতিক ডিজিটাল কম্পিউটার এবং একটি লিঙ্ক বা সূত্র যা দিয়ে পৃথিবীর সব বিশ্ববিদ্যালয়ের সাথে যুক্ত হওয়া যায়। দেখো এই যে ফোরটান কি? ফোন রাখবে, ফোরটান কিন্তু হচ্ছে প্রথম হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। ফোরটান কি? ফোরটান কিন্তু হয়ে যাচ্ছে প্রথম হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। আজকের 8 নাম্বার কোশ্চেন কি বলেছে? দেখো আজকের 8 নাম্বার কোশ্চেন, এদের মধ্যে কোনটি হরপ্পার অংশ যা পাওয়া গিয়েছে গুজরাটে? মানে কোনটা হরপ্পার অংশ, হরপ্পা সভ্যতার অংশ বা হরপ্পান সিভিলাইজেশনের অংশ, যেটা কিন্তু কোথায় পাওয়া গেছে? যেটা কিন্তু গুজরাটে পাওয়া গেছে। তো সঠিক অ্যান্সার কী হবে? দেখো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে ধোলাভিরা, ঠিক আছে। ধোলাভিরাকে কিন্তু তোমার হচ্ছে পাওয়া গেছে গুজরাটের মধ্যে। আর মনে রাখবে ধোলাভিরাকে কিন্তু কী করা হয়েছিল? ধোলাভিরাকে কিন্তু ইউনেস্কো যে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট এর ভেতরেও কিন্তু ধোলাভিরাকে কত সালে নেওয়া হয়েছিল? 2020 সালে কিন্তু ইউনেস্কোর ভেতরে এই যে ধোলাভিরাকে সামিল করা হয়েছিল। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে? আজকে 9 নম্বর কোশ্চেন, মহাত্মা গান্ধীকে কে ভিখারির পোশাকে একজন মহাত্মা বলে বর্ণনা করেছেন? দেখো এখানে কিন্তু তোমার হচ্ছে একটা কনফিউশন আছে, অনেকে কিন্তু এইটার উত্তর উইনস্টন চার্চিল করবে, কিন্তু সেটা করলে কিন্তু ভুল হয়ে যাবে। উইনস্টন চার্চিল কিন্তু মহাত্মা গান্ধীকে অর্ধনগ্ন ফকির বলেছিলেন, ঠিক আছে, অর্থাৎ তোমার হচ্ছে হাফ ন্যাকেড বেগার বলেছিলেন। কিন্তু এখানে কিন্তু কোশ্চেনটা কি বলেছে? এখানে কিন্তু কোশ্চেনটা বলেছে যে ভিখারির পোশাকে একজন মহাত্মা। তো এই কথাটা কে বলেছিলেন গান্ধীজি সম্পর্কে? তো মনে রাখবে এই কথাটা কিন্তু গান্ধীজি সম্পর্কে বলেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর, ঠিক আছে। রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু বলেছিলেন গান্ধীজিকে একজন যে গ্রেট সোল ইন বেগার্স গ্র্যাব। আর যে উইনস্টন চার্চিল ছিলেন তিনি কিন্তু হাফ ন্যাকেড বেগার বলে সম্বোধন করেছিলেন উইনস্টন চার্চিলকে। গান্ধীজিকে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে? আজকে 10 নম্বর কোশ্চেন, যে আইএনএস সর্দার প্যাটেল নৌঘাটি কোথায় অবস্থিত? ঠিক আছে, আইএনএস সর্দার প্যাটেল নৌঘাটি কোথায় অবস্থিত? পোরবন্দরে অবস্থিত, চেন্নাই অবস্থিত, বিশাখাপত্তনমে অবস্থিত, না মুম্বাই অবস্থিত? সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে গুজরাটের যে পোরবন্দর আছে, ঠিক আছে, গুজরাটের, এটা কিন্তু গুজরাটে অবস্থিত। আমরা সকলেই জানি এই পোরবন্দরে কিন্তু গান্ধীজির জন্ম হয়েছিল। তো গুজরাটের যে পোরবন্দর আছে সেখানে কিন্তু আইএনএস সর্দার প্যাটেল নৌঘাটি অবস্থিত। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে? আজকের 11তম কোশ্চেন, যে একটি জিনিসের দুটি ভিন্ন ধরনের ছবি একসাথে দেখা যায় যে যন্ত্রে? মানে কোনো একটা জিনিস মনে করো আছে, কোনো একটা অবজেক্ট, সেই অবজেক্টের দুই রকমের ছবি আমরা কোন যন্ত্রে দেখতে পাবো? ঠিক আছে, স্টেরিওস্কোপে দেখতে পাবো, তারপরে তোমার হচ্ছে স্ট্রেবোস্কোপে দেখতে পাবো, তারপরে স্টেথোস্কোপে দেখতে পাবো, আর স্পেকট্রোস্কোপে দেখতে পাবো। তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে যে স্টিরিওস্কোপ আছে, এই স্টিরিওস্কোপের মাধ্যমে কিন্তু আমরা একটি জিনিসের দুই রকম ছবি দেখতে পাই, ঠিক আছে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে? আজকের 12 নম্বর কোশ্চেন, ড্যাশ হলো, এখানে একটা ড্যাশ হবে, ঠিক আছে। ড্যাশ হলো ভারতে প্রথম নির্মিত দেশি যুদ্ধজাহাজ। মানে এই যে তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেকটাই কিন্তু যুদ্ধজাহাজ, এর মধ্যে থেকে কোন যুদ্ধজাহাজটা ভারতে সবার প্রথম দেশীয় প্রযুক্তিতে তৈরি হয়েছিল? আইএনএস তালোয়ার, আইএনএস আরিয়ান্ত, আইএনএস গোদাবরী, আর আইএনএস শিবালিক। দেখো ভারতের প্রথম যুদ্ধ জাহাজ কিন্তু এখানে কিন্তু বলেনি যে নিউক্লিয়ার জাহাজ। যদি তোমাদেরকে বলতো নিউক্লিয়ার জাহাজ তাহলে সেক্ষেত্রে কিন্তু আইএনএস আরিয়ান্ত হয়ে যেত, কিন্তু এখানে কিন্তু তোমার হচ্ছে কোনো রকম যুদ্ধ জাহাজের কথা, মানে কোনো রকম নিউক্লিয়ার যুদ্ধ জাহাজের কথা উল্লেখ করেনি। সেই কারণের জন্য আইএনএস আরিয়ান্ত কিন্তু অনেকের অ্যান্সার দেবে, কিন্তু এটা কিন্তু সঠিক অ্যান্সার হবে না। প্রথম দেশি যুদ্ধ জাহাজ যেটা হয়ে যাবে সেটা কিন্তু হয়ে যাবে আইএনএস গোদাবরী, ঠিক আছে। যদি তোমাদেরকে এখানে বলতো যে ভারতে নির্মিত ড্যাশ হলো ভারতে নির্মিত প্রথম দেশীয় নিউক্লিয়ার, ঠিক আছে, বা পারমাণবিক, ঠিক আছে, যদি বলতো যে নিউক্লিয়ার বা পারমাণবিক যুদ্ধজাহাজ কোনটা, সেক্ষেত্রে আমরা আইএনএস আরিয়ান্ত অ্যান্সার করতে পারতাম। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে? আজকে 13 নম্বর কোশ্চেন, যে কোন জীবন্ত আগ্নেয়গিরিকে ভূমধ্যসাগরের বাতিঘর বা লাইট হাউস অফ দি মেডিটেরিয়ান সি বলা হয়? অর্থাৎ
কোন আগ্নেয়গিরিকে লাইট হাউস অব দি মেডিটেরিয়ান সি বলা হয়? তো এটা খুব সোজা একটা কোশ্চেন, আমরা সকলে এই কোশ্চেনটা জানি। তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে যে স্ট্রম্বোলি আগ্নেয়গিরি আছে, ঠিক আছে, যে স্ট্রম্বোলি আগ্নেয়গিরি, এটাকে কিন্তু ভূমধ্যসাগরের লাইট হাউস বলা হয়। এবার দেখো বাদবাকি যে আগ্নেয়গিরিগুলি আছে সেগুলো সম্পর্কে আমরা একটু ধারণা লাভ করে নিই। দেখো এই যে কোটোপ্যাক্সি, এই কোটোপ্যাক্সি কোথায় আছে মনে রাখবে, এই কোটোপ্যাক্সি কিন্তু ইকুয়েটর যে দেশ আছে সেই ইকুয়েটর দেশের মধ্যে কিন্তু অবস্থিত এই কোটোপ্যাক্সি। আচ্ছা, মাউন্ট ভিসুভিয়াস আর মাউন্ট এটনা দুটোই কোথায় অবস্থিত? দুটোই কিন্তু ইতালিতে অবস্থিত, ঠিক আছে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে, আজকে 14 নম্বর কোশ্চেন, যে নিচের সংস্থাগুলির মধ্যে কোনটি তার মুখ্য দপ্তরের সাথে সঠিকভাবে মিলছে না? মানে সংস্থার নাম দিয়েছে আর তাদের হেডকোয়ার্টার দিয়েছে, কিন্তু মিলছে না কোনটা সেটা কিন্তু তোমাদেরকে বাছতে হবে, ঠিক আছে। দেখো কি বলেছে, সঠিকভাবে লিখিত হয়েছে, অর্থাৎ কোনটা মিলছে সেটা কিন্তু তোমাদেরকে খুঁজে বার করতে হবে। কি দিয়েছে? সবার প্রথমে দিয়েছে ইউএনআইডিও, এটা ভিয়েনাতে আছে। তারপরে আইএমএফ প্যারিসে আছে, ইউনেস্কো জেনেভাতে আছে, আর আইএলও ওয়াশিংটন ডিসিতে আছে। দেখো এর ভেতর থেকে মিলছে একমাত্র কোনটা? এর ভেতর থেকে কিন্তু একমাত্র মিলছে হচ্ছে প্রথমটা, যে ইউএনআইডিও, এটা কিন্তু ভিয়েনাতে আছে। বাদবাকি একটাও কিন্তু মিলছে না, ঠিক আছে। দেখো এই যে আইএমএফ আছে, আইএমএফের তোমার হচ্ছে সদর দপ্তর কোথায় আছে? আইএমএফ বলো বা ওয়ার্ল্ড ব্যাংক বলো, দুটোই কিন্তু ওয়াশিংটন ডিসিতে আছে। আচ্ছা, ইউনেস্কো কোথায় আছে? আমরা সকলে জানি ইউনেস্কোর কিন্তু যে সদর দপ্তর সেটা কিন্তু প্যারিসে অবস্থিত। আর এই যে তোমার হচ্ছে আইএলও, এটা কোথায় অবস্থিত? এটা কিন্তু জেনিভাতে অবস্থিত, ঠিক আছে। আইএলও মানে কি? আইএলও মানে কিন্তু হয়ে যাচ্ছে ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে, আজকের 15 নম্বর কোশ্চেন, যে নিম্নোক্তদের মধ্যে কোন ব্যক্তি সেতার বাজান না? মানে একজন সেতার বাদকের কথা তোমাকে কিন্তু বলেছে, আর বলেছে এর ভেতর থেকে কোন ব্যক্তি সেতার বাজান না, সেতার বাজে, সে অন্য কোনো বাদ্যযন্ত্র বাজান। তো দেখো কি বলেছে, অনুষ্কা শঙ্কর, পণ্ডিত রবিকুমার শর্মা, ওস্তাদ বিলায়েত খাঁ, পণ্ডিত রবিশঙ্কর। যদি তোমরা ঠিক করে খেয়াল করো তাহলে দেখবে এই যে অনুষ্কা শঙ্কর আছে, ওস্তাদ বিলায়েত খাঁ আছে, আর পণ্ডিত রবিশঙ্কর, এনারা সকলেই কিন্তু সেতার যে বাদ্যযন্ত্র আছে তার সাথে সম্পর্কযুক্ত। কিন্তু এইখানে যে পণ্ডিত শিবকুমার শর্মা আছে, ইনি কিন্তু সন্তুর যে বাদ্যযন্ত্র আছে, ঠিক আছে, সন্তুর যে বাদ্যযন্ত্র আছে তার সাথে কিন্তু সম্পর্কযুক্ত, তাই এটাই কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে, আজকে 16 নম্বর কোশ্চেন, যে ভারতীয় সংবিধানকে প্রজাতান্ত্রিক করার কারণ, মানে আমাদের যে কনস্টিটিউশন আছে সেই কনস্টিটিউশনকে কেন রিপাবলিক করা হয়েছে? তো দেখো এর ব্যাক টু ব্যাক 4টে অপশান আছে, এর মধ্যে থেকে সঠিক অ্যান্সারটা জানার আগে আমরা একবার অপশানগুলো পড়ে নেব। এটিতে প্রাপ্তবয়স্কদের ভোটাধিকার রয়েছে, এটিতে নির্বাচিত সংসদের কথা বলা হয়েছে, এটিতে বংশ পরম্পরাগত কোনো বিষয় নেই, এটিতে একটি অধিকার বিল রয়েছে। তো সঠিক অ্যান্সার কী হবে? দেখো আমাদের যে কনস্টিটিউশন আছে সেই কনস্টিটিউশনকে রিপাবলিক করার পেছনে সবথেকে যে বেশি কারণটা যায় সেটা হচ্ছে যে এটিতে কিন্তু নির্বাচিত সংসদের কথা বলা হয়েছে, ঠিক আছে। একটা কিন্তু তোমার ইলেকটেড তোমার হচ্ছে পার্লামেন্টারি সিস্টেমের কথা বলা হয়েছে, এই কারণের জন্যই কিন্তু এটাকে রিপাবলিক করা হয়েছে। তার কারণ আমরা দেখতে পাই আমাদের এখানে যে লোকসভা আর রাজ্যসভা আছে সেখানে কিন্তু কী করা হয়, সেখানে কিন্তু যে রিপ্রেজেন্টেটিভ যারা হয় অর্থাৎ এমপি যারা হয় তাদেরকে কিন্তু কী করা হয়, তাদেরকে কিন্তু ইলেক্ট করা হয়। সেই কারণের জন্যই কিন্তু ভারতের সংবিধানকে কী করা হয়েছে, প্রজাতান্ত্রিক বা রিপাবলিক করা হয়েছে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে, আজকে 17 নম্বর কোশ্চেন, যে GSAT-12 হলো এক ধরনের কৃত্রিম উপগ্রহ যা শ্রীহরিকোটা থেকে উৎক্ষেপণ করা হয়েছিল PSLV C-17 মাধ্যমে। তো এটা তোমার হচ্ছে কিসের জন্য? দেখো যখনই তোমরা দেখবে GSAT, ঠিক আছে, GSAT যখনই তোমরা দেখবে তখনই তোমরা মনে রাখবে GSAT মানে কিন্তু হয়ে যাচ্ছে তোমার একটা যোগাযোগ করি বা কমিউনিকেশন স্যাটেলাইট, ঠিক আছে। এটা কিন্তু অনেক পুরনো একটা কারেন্ট অ্যাফেয়ার্স, তখনকার সময় বলতে পারো। এখানে দেখো PSLV C-17 দ্বারা উৎক্ষেপিত হয়েছিল। বর্তমানে কিন্তু 2025-এ দাঁড়িয়ে আমরা দেখলাম যে PSLV যে C-61 আছে সেই অবধি কিন্তু ইসরো পৌঁছে গেছে, ঠিক আছে। যদিও কিন্তু এই যে PSLV C-61 যে মিশনটা আছে সেটা কিন্তু ব্যর্থ হয়েছে, কিন্তু আমরা কিন্তু 17 থেকে শুরু করে 61 পর্যন্ত পৌঁছে গেছি, মানে আমাদের যে ইসরো আছে সেটা কিন্তু অনেক দূর পর্যন্ত এগিয়ে গেছে। শুধু তোমরা একটা জিনিস মনে রাখবে এখান থেকে, যে যখনই তোমরা দেখবে GSAT, ঠিক আছে, GSAT মানে মনে রাখবে যে ওটা কিন্তু একটা কমিউনিকেশন স্যাটেলাইট। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলছে, আজকের 18তম কোশ্চেন, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি জল বিশুদ্ধকরণের জন্য ব্যবহার করা যেতে পারে? মানে জলকে ডিসইনফেক্টেন্ট করতে ব্যবহার করা যেতে পারে, ঠিক আছে। অপশান কি দিয়েছে? ফটকিরি দিয়েছে, কার্বন ডাইঅক্সাইড দিয়েছে, নাইট্রোজেন দিয়েছে, আর সোডিয়াম দিয়েছে। দেখো জলকে কিন্তু ডিসইনফেক্টেন্ট বিভিন্নভাবে করা যায়, কখনো কিন্তু ব্লিচিং পাউডার মিশিয়ে করা যায়, আবার কখনো কিন্তু ক্লোরিন মিশিয়েও করা যায়, আবার এইখানে যে ফটকিরি বা অ্যালাম আছে, ঠিক আছে, এইটা মিশিয়েও কিন্তু জলকে আমরা বিশুদ্ধ করতে পারি।
নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে আজকের 19 নম্বর কোশ্চেন, যে নিম্নলিখিত কোনটি ভারতে বিদ্যুৎ উৎপাদনের মূল উৎস, মানে ভারতে যে ইলেকট্রিসিটি তৈরি হয় সেটা সবথেকে বেশি কোন সেক্টর থেকে তৈরি হয়? নিউক্লিয় সেক্টর থেকে তৈরি হয়, সৌরবিদ্যুৎ থেকে তৈরি হয়, তাপবিদ্যুৎ থেকে তৈরি হয়, না জলবিদ্যুৎ থেকে তৈরি হয়? মনে রাখবে ভারতের সবথেকে বেশি যে বিদ্যুৎ উৎপাদনের সর্বোচ্চ উৎস যেটা, সেটা কিন্তু তাপবিদ্যুৎ বা কয়লা পুড়িয়েই কিন্তু সবথেকে বেশি ভারতে কী করা হয়, তাপবিদ্যুৎ বা তোমার হচ্ছে বিদ্যুৎ তৈরি করা হয়। এই কারণের জন্য কিন্তু যে পলিউশন রেট আছে সেই পলিউশন রেটও কিন্তু ভারতের অনেক বেশি হাই। ঠিক আছে, নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে আজকের 20 নম্বর কোশ্চেন, যে পরমাণু শক্তি বিভাগ কোন প্রশাসনের অন্তর্ভুক্ত? এক কথায় যে পরমাণু শক্তি বিভাগ আছে সেটা কার আন্ডারে পড়ে? ক্যাবিনেট সচিবালয়ের আন্ডারে পড়ে, বিদ্যুৎ মন্ত্রকের আন্ডারে পড়ে, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রকের আন্ডারে পড়ে এবং প্রধানমন্ত্রীর কার্যালয়। অনেকে এই কোশ্চেনের অ্যান্সারটা কিন্তু করবে বিজ্ঞান প্রযুক্তি মন্ত্রক, কিন্তু এটা কিন্তু সঠিক অ্যান্সার হবে না। দেখো এখানে তোমরা পরমাণু দেখেই যে ভাববে যে এটা বিজ্ঞান এবং প্রযুক্তি মন্ত্রকের হাতে আছে, সেটা কিন্তু নয়। মনে রাখবে যে পরমাণু শক্তি বিভাগ এটা কিন্তু সবসময় প্রধানমন্ত্রীর যে কার্যালয়, ঠিক আছে, যে তোমার প্রাইম মিনিস্টারের যে কার্যালয় হয়ে থাকে তার ভেতরে পড়ে। এমনকি যে আমাদের স্পেস সায়েন্স যেটা থাকে, মানে ইসরো, ঠিক আছে, স্পেস সায়েন্স ইসরো বা ডিআরডিও, এই সমস্ত যেসব মানে তোমার ডিফেন্স বলো বা স্পেস বলো বা তোমার হচ্ছে পরমাণু শক্তি বলো, এগুলো সবই কিন্তু প্রধানমন্ত্রীর যে তোমার হচ্ছে সেক্রেটারি থাকে বা প্রধানমন্ত্রীর যে কার্যালয় থাকে তার মধ্যে কিন্তু এটা পড়ে। তাই সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে পরমাণু শক্তি বিভাগ কিন্তু প্রধানমন্ত্রীর কার্যালয়ের মধ্যে পড়ে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে আজকের 21তম কোশ্চেন, যে 2025 সালের সেপ্টেম্বর মাসে প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়ার সভাপতি হিসেবে কে নিযুক্ত হয়েছেন? দেখো এই যে কোশ্চেনটা ছিল এটা কিন্তু 2021 সাল অনুযায়ী ছিল, এটা কিন্তু তোমাকে আমি আপডেটেড করে দিয়েছি। তো এই যে কোশ্চেনটা আছে পিটিআই মানে কি, দেখো পিটিআই মানে কিন্তু হয়ে যাচ্ছে প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া। ঠিক আছে, প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া, এই যে প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া আছে এর বর্তমান, এটাকে আমি আপডেটেড করে দিয়েছি। এটা 2021-এর দিয়েছিল, তখনকার সময় অভিক সরকার ছিল। ঠিক আছে, কিন্তু বর্তমানে এখন কিন্তু চেঞ্জ হয়েছে। তো এই যে কোশ্চেনটা আছে এই কোশ্চেনের সঠিক অ্যান্সার তোমরা আমাকে জানাবে। ঠিক আছে, এটা কিন্তু তোমাদের জন্য এইচডাব্লিউ থাকলো, প্রত্যেকে কিন্তু কমেন্টে জানাবে যে বর্তমানে পিটিআই বা প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়ার যে সভাপতি হিসেবে কে নির্বাচিত রয়েছেন। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে আজকের 22 নম্বর কোশ্চেন, যে আন্দামানের আধিকারিক পাখি বা অফিসিয়াল বার্ডের নাম কি? মানে আন্দামান যে নিকোবর দ্বীপপুঞ্জ আছে তার অফিসিয়াল বার্ডের নাম কি? গ্রেট হর্নবিল আছে, ইন্ডিয়ান রোলার আছে, তারপরে উড পিজিয়ান আছে, আর কি আছে, আর কিন্তু সুটি টার্ন আছে। দেখো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে উড পিজিয়ান। যে উড পিজিয়ান আছে এটা কিন্তু যে আন্দামান আর যে নিকোবর আইল্যান্ডস আছে তার কিন্তু জাতীয় পাখি বা অফিসিয়াল বার্ড হিসেবে পরিচিত। ঠিক আছে, এবার দেখো এই যে হর্নবিল আছে, হর্নবিল কোথাকার? হর্নবিল কিন্তু তোমার হয়ে যাচ্ছে নাগাল্যান্ডের, কারণ আমরা সকলে জানি নাগাল্যান্ডে কিন্তু একটা হর্নবিল উৎসবও কিন্তু পালন করা হয়ে থাকে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে আজকে 23 নম্বর কোশ্চেন, যে 2019 সালে মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রার সাথে যুক্ত হয়ে তাদের নতুন বৈদ্যুতিক যানবাহন তৈরি করেছে কোন সংস্থা? ঠিক আছে, ওলা, তারপরে কি বলেছে মেরু, তারপরে বলেছে উবের, আর লাস্ট অপশন হচ্ছে কিন্তু সাভারি। দেখো এই যে কোশ্চেনটা আছে এটা কিন্তু বর্তমানে একটা অপ্রয়োজনীয় কোশ্চেন, তার কারণ এটা কিন্তু 2019 সালের কারেন্ট অ্যাফেয়ার্স ছিল, তাও তোমাদের জেনে রাখা ভালো। ঠিক আছে, তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে উবেরের সাথে কিন্তু মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা কোম্পানির একটা টাই আপ হয়েছিল ফর মেকিং ইলেকট্রনিক ভেহিকেলস। ঠিক আছে, বর্তমানে এই যে কোশ্চেনটা আছে এটা খুবই অপ্রয়োজনীয় একটা কোশ্চেন, চাও তোমাদেরকে অ্যান্সারটা বলে দিলাম। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে, যে সেই আইনটি বেছে নাও যা পরিবেশ সুরক্ষার সাথে সম্পর্কযুক্ত। মানে পরিবেশ সুরক্ষার সাথে সম্পর্কযুক্ত কোন আইনটা? ঠিক আছে, সবার প্রথমে কি বলছে, দি পোর্ট লস অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1997, দি ফরেস্ট কনজারভেশন অ্যাক্ট 1980, দি পাবলিক লায়াবিলিটি ইন্স্যুরেন্স অ্যাক্ট, আর 4 নম্বর অপশানে কি বলেছে, দি ওয়াটার অ্যাক্ট। দেখো এই যে কোশ্চেনটা আছে এটা তো আমরা দেখেই বুঝতে পারছি যে কোনটা পরিবেশ সুরক্ষার সাথে সম্পর্কযুক্ত। যে অপশান বি আছে, যে ফরেস্ট কনজারভেশন যে অ্যাক্ট আছে, অর্থাৎ অরণ্য সংরক্ষণ আইন 1980, এটাই কিন্তু যে পরিবেশ সংক্রান্ত একটা আইন। ঠিক আছে, নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে আজকের 26তম কোশ্চেন, কাকে তোমার হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব বা
WWW, ঠিক আছে, কাকে WWW এর জনক বলা হয়ে থাকে, ঠিক আছে। কী কী অপশান দিয়েছে? জেমস এইচ ক্লার্ক দিয়েছে, রবার্ট কিলিয়ান দিয়েছে, স্যার টিমোথি জন বার্নার্স লি দিয়েছে, আর কিন্তু পে উন উই দিয়েছে। তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু আমরা সকলেই জানি যে WWW এর জনক কাকে বলা হয়, এটাকে কিন্তু বলা হয় টিম বার্নার্স লিকে, ঠিক আছে। টিম বার্নার্স লিকে কিন্তু WWW এর জনক বলা হয়। এনাকে কিন্তু HTML, ঠিক আছে, যে HTML আছে, তোমরা সকলেই যারা কিন্তু কম্পিউটার মোটামুটি জানো তারা কিন্তু HTML এর সাথে পরিচিত। তো HTML প্লাস WWW ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের কিন্তু জনক বলা হয় যে স্যার টিমোথি জন বার্নার্স লিকে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে, আজকে 27তম কোশ্চেন, যে মাউন্ট গডউইন ওয়েস্টিনের উচ্চতা কত মিটার। দেখো এই ধরনের কোশ্চেনও কিন্তু পরীক্ষাতে আসে, ঠিক আছে। যে গডউইন ওয়েস্টিন বা K2 এটা কিন্তু পৃথিবীর দ্বিতীয় সর্বোচ্চ শৃঙ্গ। প্রথম কিন্তু হচ্ছে এভারেস্ট, ঠিক আছে। প্রথম কিন্তু হয়ে যাচ্ছে এভারেস্ট কিন্তু পৃথিবীর সবথেকে উচ্চতম শৃঙ্গ। দ্বিতীয়তে কে আছে? দ্বিতীয়তে কিন্তু আছে গডউইন অস্টিন। দেখো সবার প্রথম এভারেস্টের উচ্চতা আমরা বলে রাখি, এভারেস্টের উচ্চতা কিন্তু হয়ে যাচ্ছে 8,848 মিটার, ঠিক আছে। আর যে গডউইন অস্টিন আছে, সেই গডউইন অস্টিনের উচ্চতা কত? তো মনে রাখবে গডউইন অস্টিনের উচ্চতা কিন্তু হয়ে যাচ্ছে 8,611 মিটার। আর এটা কোন রেঞ্জে অবস্থিত? এটা কিন্তু হিমালয়ের যে কারাকোরাম রেঞ্জ আছে, সেই কারাকোরাম রেঞ্জের মধ্যে অবস্থিত। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে, আজকের 28তম কোশ্চেন, যে বিশ্ব বাণিজ্য সংস্থা বা ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের কোন বিষয়টি প্রচার করে। ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, সবার প্রথমে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন কত সালে গঠিত হয়েছিল? তো মনে রাখবে এটা কিন্তু 1995-এ গঠিত হয়েছিল। 1995-এ গঠিত হওয়ার পর এটা কোন বিষয়টাকে প্রচার করে? তো মনে রাখবে এটা কিন্তু বহুপাক্ষিক বাণিজ্য, অর্থাৎ তোমার হচ্ছে বিভিন্ন দেশের সাথে বিভিন্ন দেশের যে ট্রেডিংগুলো হয়ে থাকে সেগুলো কিন্তু সেগুলোতে কিন্তু প্রচার করার যে কাজটা বা সেগুলোতে তোমার হচ্ছে অনুমতি প্রদান করে কে, বা ইন্টারন্যাশনাল যে ট্রেডিংগুলো হয়ে থাকে সেক্ষেত্রে অনুমতি কার আন্ডারে পড়ে? এগুলো কিন্তু WTO বা ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের আন্ডারে পড়ে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে, আজকের 29তম কোশ্চেন, যে তাপ্তি নদীর তীরে সুরাট অধিবেশনে কোন বছর ভারতের জাতীয় কংগ্রেস দুটি দলে বিভক্ত হয়ে গেছিল। দেখো একটা হিস্ট্রির কোশ্চেন, কিন্তু কোশ্চেনটাকে কেমনভাবে ঘুরিয়েছে। এক কথায় তোমাদেরকে বলতে পারতো যে কংগ্রেসের কোন অধিবেশনে চরমপন্থী আর নরমপন্থী দল আলাদা হয়ে গেছিলো, কিন্তু কোশ্চেনটা কেমনভাবে দিয়েছে যে তাপ্তি নদীর তীরে সুরাট অধিবেশনে কোন বছর ভারতের জাতীয় কংগ্রেস দুটি দলে বিভক্ত হয়ে গেছিলো। তো মনে রাখবে ভারতের যে ন্যাশনাল কংগ্রেস আছে এটা কিন্তু 1907 সালের যে সুরাট অধিবেশন হয়েছিল, সেই সুরাট অধিবেশনের সময় কিন্তু এরা চরমপন্থী এবং নরমপন্থী দুটো দলে ভেঙে গেছিলো। এইবার তোমাদের জন্য কিন্তু একটা HW থাকবে, যে এই যে চরমপন্থী আর যে নরমপন্থী দল আছে, সেই চরমপন্থী এবং নরমপন্থী দলে ভেঙে গেছিলো সুরাট অধিবেশনে। বললাম এই সুরাট অধিবেশনে কে সভাপতি ছিল, ঠিক আছে, সুরাট অধিবেশনে কে সভাপতি ছিল, এই কোশ্চেনটা কিন্তু তোমাদের জন্য HW থাকবে। এটা কিন্তু তোমরা আমাকে কমেন্টে জানাবে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে, আজকে 30তম কোশ্চেন, যে ব্যবহারকারী মানুষ এবং কম্পিউটার হার্ডওয়্যারের মধ্যে যে ইন্টারফেস থাকে সেটা কী নামে পরিচিত। মানে যে মানুষটা ব্যবহার করছে আর কম্পিউটার, এই দুটোকে লিঙ্ক করছে কে? কম্পিউটার আর মানুষের মাঝখানে কোন মিডিয়েটার আছে যেটা কিন্তু মানুষকে কম্পিউটারকে চালাতে সাহায্য করে। তো এই কোশ্চেনটা যদি তোমরা একটু ঠিক করে পড়ো তো অ্যান্সার কিন্তু করতে পারবে। তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপারেটিং সিস্টেম। যদি অপারেটিং সিস্টেমই না থাকে মানুষ কিন্তু কখনো কম্পিউটারকে চালাতে পারবে না। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে, আজকের 31তম কোশ্চেন, যে শুল্ক বা কর, কোন শুল্ক বা কর, এখানে তোমার হয়ে যাচ্ছে একটা ড্যাশ পড়বে, ঠিক আছে, যে ড্যাশ শুল্ক বা কর ভারতের রাজ্য সরকার আদায় করে। মানে ভারতের রাজ্য সরকার এর ভেতর থেকে কোন করটা আদায় করে। দেখো এখানে আমরা অপশান এলিমিনেশনের মাধ্যমে কিন্তু এটা করতে পারি। দেখো সবার প্রথমে কি বলছে, সবার প্রথমে বলছে মূলধন থেকে লাভ, মানে ক্যাপিটাল গেইনস। এটা কিন্তু শেয়ার মার্কেটের সাথে সম্পর্কযুক্ত, ঠিক আছে। শেয়ার মার্কেটে তুমি যদি লং টার্মে ইনভেস্ট করো সেক্ষেত্রে কিন্তু তোমাকে হচ্ছে 10% ট্যাক্স দিতে হবে তোমার যে ক্যাপিটালটা ওখানে হবে, বা তুমি যদি শর্ট টাইম করো সেক্ষেত্রে কিন্তু তোমাকে 15% ট্যাক্স দিতে হবে। এটা কিন্তু কেন্দ্রীয় সরকারের কাছেই যায়, ঠিক আছে। সীমা মানে কি? সীমা মানে কিন্তু তোমার হয়ে যাচ্ছে কাস্টমস, যে কাস্টমস ডিউটি হয় এটাও কিন্তু কেন্দ্রীয় সরকারের কাছেই যায়, ঠিক আছে। যে পৌর বা কর্পোরেশন ট্যাক্স এটাও কিন্তু তোমার হচ্ছে কেন্দ্রীয় সরকারের কাছে যায়। একমাত্র যে মদের যে আবগারি আছে, অর্থাৎ মদের ওপরে বা তোমার হচ্ছে যে ওয়াইনের ওপরে যে তোমার হচ্ছে যে আবগারি শুল্ক, এটা কিন্তু একমাত্র যে স্টেট গভর্নমেন্ট থাকে সেই স্টেট গভর্নমেন্ট ধার্য করে থাকে। এটা কিন্তু সম্পূর্ণ স্টেট গভর্নমেন্টেরই পয়সা। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে, আজকের 32তম কোশ্চেন, যে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কোন মডেলকে ভিত্তি করে তৈরি হয়েছিল। যে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা ছিল কত সাল থেকে কত সাল পর্যন্ত এটা ছিল? এটা কিন্তু 1951 থেকে 1956 পর্যন্ত ছিল। তো এই যে তোমার হচ্ছে পঞ্চবার্ষিকী পরিকল্পনা, এই পঞ্চবার্ষিকী
পঞ্চবার্ষিকী পরিকল্পনা কোন মডেলের আধারে হয়েছিল? তো মনে রাখবে এটা কিন্তু যে হ্যারড ডমের মডেল হয়েছিল, ঠিক আছে, যে হ্যারড ডমের মডেল হয়েছিল সেই হ্যারড ডোমার মডেল অনুযায়ী কিন্তু প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা, যেটা কিন্তু 1951 থেকে 1956 সাল পর্যন্ত চলেছিল, সেই পঞ্চবার্ষিকী পরিকল্পনার মডেল। এখানে দেখো দেখতে পাচ্ছ পিসি মহলানবিশ মডেল, এটা কোথাকার, এটা কোন পরিকল্পনার? এটা কিন্তু যে তোমার হচ্ছে সেকেন্ড যে 5 ইয়ার প্ল্যান ছিল, অর্থাৎ দ্বিতীয় যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা ছিল, এটাতে কিন্তু পিসি মহলানবিশ মডেল ব্যবহার করা হয়েছিল। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে, আজকে 33 নম্বর কোশ্চেন, যে এদের মধ্যে কোনটি একটি উষ্ণ সমুদ্র স্রোত নয়? মানে এখানে দেখো 4টে সমুদ্র স্রোত বা ওশেন কারেন্টের কথা বলেছে, তার মধ্যে থেকে তোমাকে বলতে হবে কোনটা উষ্ণ নয়, মানে তোমার হচ্ছে কোনটা শীতল। দেখো এটাকে কিন্তু আমরা অপশন এলিমিনেশনের মাধ্যমে আবার করতে পারি। যদি তোমাদের এই ওশেনিক কারেন্ট সম্পর্কে একটু আইডিয়া থাকে তো তোমরা কিন্তু বলতে পারবে যে কুরোশীয় স্রোত যেটা আছে এটা কিন্তু তোমার হয়ে যাচ্ছে একটা, এখানে আমাদের বলেছে উষ্ণ নয় মানে ঠান্ডা, তার মানে কি কুরোশীয় কিন্তু তোমার হচ্ছে একটা তোমার উষ্ণ স্রোত, আলাস্কানও কিন্তু একটা উষ্ণ স্রোত, তারপরে যে সুশিমা আছে এটাও কিন্তু একটা উষ্ণ স্রোত। একমাত্র যেটা উষ্ণ স্রোত নয় সেটা কিন্তু হয়ে যাচ্ছে হামবোল্ট স্রোত, ঠিক আছে, এক সেকেন্ড, হ্যাঁ, একমাত্র যেটা উষ্ণ নয় সেটা কিন্তু হয়ে যাচ্ছে হামবোল্ট স্রোত। এই হামবোল্ট স্রোতকে কিন্তু পেরু স্রোতও বলা হয়ে থাকে, ঠিক আছে, তার কারণ এটা কিন্তু পেরুর কাছাকাছিতে প্রশান্ত মহাসাগরে সৃষ্টি হয়ে থাকে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে, যে স্বরাষ্ট্র মন্ত্রক কর্তৃক ভারতের প্রতিরক্ষা বিভাগের কোন অংশের মুখ্যদের আর্থিক ক্ষমতা বাড়িয়ে দেওয়া হয়েছে? মানে কাদের যে আর্থিক ক্ষমতা আছে স্বরাষ্ট্র মন্ত্রকের আন্ডারে পড়ে এগুলো, বা হোম মিনিস্ট্রির আন্ডারে পড়ে, বা মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্সের আন্ডারেই কিন্তু এগুলো পড়ে প্রতিরক্ষা বিভাগটা। তো কাদের আর্থিক ক্ষমতা বাড়িয়ে দেওয়া হয়েছে? তখনকার সময় কিন্তু এটা কারেন্ট অ্যাফেয়ার্স ছিল, তাও জেনে রাখা ভালো যে তোমার হচ্ছে ভারতের যে সশস্ত্র যে পুলিশ বাহিনী আছে বা সিআরপিএফ, ঠিক আছে, সিআরপিএফ বা তোমার হচ্ছে যেটাকে আমরা ভারতের সশস্ত্র পুলিশ বাহিনী বলি বা রিজার্ভড পুলিশ ফোর্স বলি, সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স বলি, ঠিক আছে, তো এদের কিন্তু যে কী করা হয়েছে, এদের কিন্তু তোমার হচ্ছে যে বেতন বা আর্থিক ক্ষমতা এটা কিন্তু বাড়িয়ে দেওয়া হয়েছে। সিআরপিএফ যেটা কিন্তু মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্সের আন্ডারে পড়ে বা 8 বাহিনীর মধ্যে পড়ে, সেই সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর কিন্তু কী করা হয়েছে, এদেরকে কিন্তু তোমার হচ্ছে ক্ষমতা বাড়িয়ে দেওয়া হয়েছে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে, আজকের 35তম কোশ্চেন, যে ভারতের প্রথম ভারতীয় মহিলা ভারতনাট্যম শিল্পী হিসেবে কে পদ্মবিভূষণ পুরস্কার লাভ করেন? দেখো প্রথম ভারতীয় মহিলা যিনি পদ্মবিভূষণ পুরস্কার, প্রথম ভারতীয় ভারতনাট্যম শিল্পী যিনি কিন্তু মহিলা, যিনি পদ্মবিভূষণ পেয়েছিলেন, তার নাম কি? তার নাম কিন্তু হয়ে যাচ্ছে সোনাল মানসিং। সোনাল মানসিং কিন্তু প্রথম ভারতীয় ভারতনাট্যম ড্যান্সার যাকে কিন্তু পদ্মবিভূষণ সম্মান দেওয়া হয়েছিল। এবার এই সোনাল মানসিং কিন্তু দুটি নাচের সাথে সম্পর্কযুক্ত, ইনি কিন্তু উড়িষ্যি নাচের জন্য সম্পর্কযুক্ত, উড়িষ্যি নাচের সাথেও কিন্তু সম্পর্কযুক্ত, প্লাস ইনি কিন্তু যে ভারতনাট্যম আছে সেই ভারতনাট্যমের সাথে সম্পর্কযুক্ত, কিন্তু পদ্মবিভূষণ সম্মান কিন্তু ইনি ভারতনাট্যম নাচের জন্যই পেয়েছিলেন। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে, আজকে 36তম কোশ্চেন, যে মুদুমালাই জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? ঠিক আছে, মুদুমালাই জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? তো সঠিক অ্যান্সার কী হবে? তো মনে রাখবে সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে তামিলনাড়ু। তামিলনাড়ুতেই কিন্তু এই যে মুদুমালাই যে রাষ্ট্রীয় উদ্যান আছে, ঠিক আছে, মুদুমালাই যে রাষ্ট্রীয় উদ্যান আছে সেই মুদুমালাই রাষ্ট্রীয় উদ্যান কিন্তু তামিলনাড়ুতেই অবস্থিত। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে, আজকে 37তম কোশ্চেন, যে কোন গ্যাসটি লাফিং গ্যাস নামেও পরিচিত? নিম্নলিখিত 4টে অপশনের মধ্যে কোনটাকে আমরা লাফিং গ্যাসও বলে থাকি? তো মনে রাখবে যে নাইট্রাস অক্সাইড আছে বা N2O, ঠিক আছে, নাইট্রাস অক্সাইডের সংকেত কি? নাইট্রাস অক্সাইডের সংকেত কিন্তু হয়ে যাচ্ছে N2O। তো এটাকেই কিন্তু কি বলা হয়? এটাকেই কিন্তু বলা হয় লাফিং গ্যাস। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে, আজকের 38তম কোশ্চেন, যে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড ছিল ড্যাশের বিরুদ্ধে প্রতিবাদের সরাসরি ফল, ঠিক আছে, এখানে কিন্তু একটা ড্যাশ মিসিং আছে, একটু অ্যাডজাস্ট করবে, যে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড ছিল ড্যাশের বিরুদ্ধে প্রতিবাদের সরাসরি ফলাফল, রাওলাট অ্যাক্ট, মন্টেগু চেমসফোর্ড অ্যাক্ট, মর্লেমিন্টো সংস্করণ এবং ভারতীয় প্রতিরক্ষা আইন। দেখো এখানে আমাদের সঠিক অ্যান্সার কী হবে? দেখো যে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড হয়েছিল, ঠিক আছে, সেই জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড কেন হয়েছিল? মনে রাখবে 1919 সালে কিন্তু এটা হয়েছিল 13ই এপ্রিল, বা তখন কিন্তু পাঞ্জাবে বৈশাখী উৎসব চলছিল। দেখো 1919 সালে কিন্তু একটা আইন প্রণয়ন করা হয়েছিল
রাওলাট অ্যাক্ট, এই আইন অনুযায়ী কিন্তু ব্রিটিশ সরকার যাকে খুশি তাকে অ্যারেস্ট করতে পারবে, ঠিক আছে। নো ওয়াকিল, নো দালিল, নো অ্যাপিল, এই যে তোমার হচ্ছে আইনটার রুল ছিল। তো এই আইনের প্রতিবাদেই কিন্তু পাঞ্জাবের অমৃতসরে জালিয়াওয়ালাবাগ নামে একটা জায়গায় কিছু মানুষের ভিড় একত্রিত হয়েছিল, আর সেখানে কিন্তু এই হত্যাকাণ্ড বাটা হয়েছিল। সেই কারণের জন্যই কিন্তু রাওলাট আইনের সাথে কিন্তু এই জালিয়াওয়ালাবাগ সম্পর্ক যুক্ত। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে, যে প্রথম কোন ভারতীয় ভাইসরয় কার্যনির্বাহী মন্ত্রিসভায়, ঠিক আছে, কার্যনির্বাহী মন্ত্রিসভায় অংশগ্রহণ করেন, মানে ক্যাবিনেটে অংশগ্রহণ করেন, ঠিক আছে। ভূপেন্দ্র মিশ্র, সত্যেন্দ্র প্রসাদ সিংহ, তারপরে সতীশ রঞ্জন দাস আর তেজ বাহাদুর সাপড়ু। তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে যে ভূপেন্দ্রনাথ মিশ্র, ঠিক আছে। ভূপেন্দ্রনাথ মিশ্র কী করেছিল না, ভূপেন্দ্রনাথ মিশ্র কিন্তু প্রথম ভারতীয় তোমার হচ্ছে ভাইসরয়, যিনি কিন্তু মানে যে মন্ত্রিসভার যে কার্যালয় হয় সেখানে কিন্তু অংশগ্রহণ করেছিল, ঠিক আছে। যে ভাইসরয়ের এক্সিকিউটিভ কাউন্সিল সেখানে কিন্তু অংশগ্রহণ করেছিল। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে, তথা আজকের লাস্ট কোশ্চেন, যে 1875 সালে ক্যালকাটাতে ভারত লীগ কে প্রতিষ্ঠা করেছিল, ঠিক আছে। ক্যালকাটাতে ইন্ডিয়ান লীগ বা ভারত লীগ কে প্রতিষ্ঠা করেছিল, ভারতীয় লীগ কে প্রতিষ্ঠা করেছিল? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে শিশির কুমার ঘোষ। 1875 সালে কিন্তু কলকাতায় ইনি ইন্ডিয়ান লীগ বা ভারতীয় লীগ প্রতিষ্ঠা করেছিল। তো আজকে এই অবধি ছিল। আউট অফ 40 কার কত স্কোর হলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানাবে, ঠিক আছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রেখো, যাতে ভিডিও ছাড়লে সবার প্রথম নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছায়। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।